পদজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকা গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। রিদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে পদজাকে দেখে সেকেন্ড তিনেকের জন্য দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিন পদ্মজার উপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল অবাক হয়েছিল। পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ উৎপেতে থেকেছে, সাবধান থেকেছে, কিন্তু কোনো আক্রমণ এখনও আসেনি। রিদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না। পদ্মজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেদিকে চলে যায়। পদ্মজা শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আরেকটা গর্ত খুলল চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেলল। তারপর চারপাশে চোখ বুলালো। অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কারো কোনো সাড়া শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। একসময় কত শোরগোল ছিল। শাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল। এখন কেউ নেই। লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল। হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদৌ বেঁচে আছে, নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে? আমির দীর্ঘশ্বাস ছাড়ল। সে ফরিনার কবরের দিকে তাকালো। পদ্মজা বাঁশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই। শাড়ির এক পাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামছে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ঝাঁপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাতীত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা ঘাট হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়। তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি নেই। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠা এনে দেয়। লতিফা গতকাল বিকালে পিঠা বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠা খেলো। তারপর জানালা খুলে পদ্মজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হাঁ করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করল আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও সে চুপ থাকলো, আগ্রহ চাপা দিল। আমির যখন হাতে কামড় দেওয়ার জন্য হাঁ করে তখন মগার উপস্থিতি টের পেয়ে থেমে যায়। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকেই আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করে। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথার চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করত, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠত সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় ছেয়ে আছে।
আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণার আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল। তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশুটে সরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না। সে শুনেছে পূর্ণা এক রাত এখানে ছিল, তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে। পূর্ণা আবার বলল, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছুই অভিনয় ছিল না, এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমির সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখল না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে। আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে। পূর্ণার বুকের ভেতরে থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল, কথা ঘুরাচ্ছ কেন ভাইয়া? আমির নিরুত্তর। পূর্ণা বলল, তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই, তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। এত করুণ কারো কণ্ঠ হয়? বোন বলেছে তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ, আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারল না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিষ্ক্রিয়। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটফট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখের দৃষ্টি অস্থির। সে কপালে ছড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে। পূর্ণা ঘাড়ো সরে বলল, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনও পাচ্ছে, আর কতদিন কষ্ট পাবে? কবে সব কিছু ঠিক হবে? আমির চটজলদি উত্তর দিল, 2 দিন। পূর্ণা ব্রু কুঁচকালো, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হাসূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সব কিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাগুম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীর সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ, বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসল। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকলো, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করলো। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গুলগুল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারল তার পরনে সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে বলল, সাদা শাড়ি পরেছ কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে বলল, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে, এমনি পরা যায় না। বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না, আবার এমন শাড়ি অন্য কোনো রঙই নাই। বলছিলাম না এ বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ ধরা দেখে পদ্মজা হাসল, বলল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলল, না, দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। পূর্ণা ধীর কণ্ঠ, তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়ে গেলেই পদ্মজার শান্তি। পদ্মজা অন্দর মহলের দিকে যেতে যেতে বলল, ঘরে আয়। আগে বলো শাড়ি পাল্টাবা।
পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা রাগী রাগী ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসল, বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে, সে উল্লাসিত। পদ্মজা বলল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে, করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে, তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল, কত সুন্দর লাগছে, আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলেই দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রঙটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। ভাপা পিঠা খাবি? লুতুবুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা। পূর্ণা চাপা সরে আপা ডাকলো। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল, বলল, এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না। ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সব সময়, আর অন্যায় করবি না, কখনো সহ্যও করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনও দুপুরের নামাজ পড়ে এসেছি। এই তো ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল। ডাগর ডাগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে আছে। সোজা সিথি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল। গায়ের ওড়নায় পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাচের চুড়ি। সত্যিই খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড়গড় করে উগরে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণা জেদ ধরে, আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণা জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালেই আসব। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলল, তোমার সুখই আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলল, আমাকে তোর মাঝে খুঁজে পাই আমি, যখন শ্বশুরবাড়ি চলে যাবি আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। 2 বোনের বুকের ভেতরটা জলে পড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। আর একটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আকাশপানের চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। রাইত হইয়া যাইব, তুমি যাও, আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলল, পরে আমি তোমারে দিয়ে আইতে পারতাম না, বাজারে যামু।
তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা, তাইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলোক ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলোক ঘরের সব কটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজল। ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণার বুক ছ্যাদ করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে। প্রতিটি ঘরে আমিরকে খুঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। অন্দরমহলে গেল নাকি? পূর্ণা যখন আলোকঘর থেকে বের হতে যাবে তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটি মেয়ে। তারা দ্রুত হাঁটছে। মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বেয়ে যায়। শিরশির করে ওঠে বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণার নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে থাকে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটিকে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতিই বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। শির দ্বারা উঁচিয়ে আলোক ঘর থেকে বের হলো। একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবলো ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে, কিছু করার আগে জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কী সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবলো চলে যাবে, কিন্তু কৌতূহল তাকে ঝাপটে ধরে রেখেছে, তাই পিছু হাঁটতে পারল না।